দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসটাতে। তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের বেশ কিছু ধারাবাহিক ক্লাস শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমাদের যে বিষয়টা রয়েছে এসএসসি পরীক্ষায়, আর সেই তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্থাৎ আইসিটির আজকে তোমাদের সাথে একটা লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকের ক্লাসে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে ফ্রিতে চমৎকার একটা টপিক, সেই টপিকের বেশ কিছু ম্যাথ আমরা সলভ করব। আজকে আমরা মূলত তোমাদের যারা এসএসসি 25 বেস রয়েছে, নতুন কলেজে ভর্তি হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে, একই সাথে যারা 24 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল একটা ক্লাস হতে যাচ্ছে আজকে। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত সৃজনশীল প্রশ্নের মধ্যে ম্যাথসগুলো কেমন আসে সেগুলোর ব্যাপারে আলোচনা করব। বিকজ আমাদের আজকের লাইভ ক্লাসের টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের এসএসসি 24+25 বেস। 25 বেস যদিও নতুন এবং 24 বেসের যারা পরীক্ষার্থী রয়েছে তারা যেহেতু অলরেডি ইতিমধ্যে অনেক পড়াশোনা করেছো, তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, সিকিউগুলো কেমন হতে পারে, সো উভয়কেই সামনে রেখে আজকে একটা সিকিউ টাইপসের প্রশ্ন সলভ করব, যেখানে আমাদের পরীক্ষায় ম্যাথগুলো কেমন আসে বোর্ডের মধ্যে সেরকম একটা প্রশ্ন সলভ করব। সো তোমরা আমাকে আমার সাথে কারা কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছো সেটা একটু কমেন্ট করে জানাও। আর তোমরা যারা রয়েছো তোমাদের বন্ধুদেরকে চাইলে মেনশন করে দিতে পারো, তোমরা নিজেদের টাইমলাইন ও ক্লাসটা শেয়ার করে রাখতে পারো। ঠিক আছে, তোমরা যারা আমাকে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে কারা কোন জায়গা থেকে শুনতে আমার সাথে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেখি আমার সাথে কারা রয়েছে তোমরা। এসকে শাকিল যুক্ত হয়েছো বাগেরহাট থেকে, লামিয়া শরীয়তপুর থেকে যুক্ত হয়েছো, এমডি শাকিল রহমান ওয়ালাইকুম আসসালাম, তুমি ঢাকা থেকে যুক্ত হয়েছো। টাঙ্গাইল থেকে ক্লাস করছে আমাদের মনিরা মুন্নি। ফ্রম সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছে আলিনা তানজিম। চট্টগ্রাম 2 নম্বর গেট থেকে আমাদের মিসবাউদ্দিন। বাগেরহাট থেকে ওকে অভিযুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। আই এম ফ্রম রাজশাহী বলেছে সানজিদা হক। ঢাকা থেকে যুক্ত হয়েছে দীপন বাউল। রাজশাহী থেকে তামান্না তমা। শারমিন ইসলাম যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। ওকে, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমাদের অনেক ছেলেমেয়েরা যুক্ত হয়েছে। সো সবাইকে আবারও আজকের ক্লাসে ওয়েলকাম করছি। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের লেকচারে। আজকের লেকচারে আমরা মূলত 24-25 তোমাদের সবাইকে সামনে রেখে একটা প্রশ্ন নিয়ে আসছি। এখানে প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, বোর্ড কোয়েশ্চেন্স। এটা যদি সলভ করতে পারি আমরা এখানে বেশ কিছু অংশ শিখতে পারবো। আমরা কিছু ম্যাথসের রূপান্তর শিখব এবং আমাদের পরীক্ষার জন্য আসার মতো একটা প্যাটার্নের অঙ্ক আমরা এখানে দেখব। ঠিক আছে, প্রথমত আমরা উদ্দীপকটা একটু পড়ব, দেন তোমাদের সাথে এই ব্যাপারে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব, সো দ্যাট
এই ধরনের প্রশ্ন যাতে অন্য কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমরা কিভাবে সলভ করবে সে ব্যাপারে আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে স্যার আইসিটি ক্লাসে দুইজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন লিখেছে +63 বা 63, আরেকজন লিখেছে +70, এই দুটো সংখ্যা লিখলো। তাহলে এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি, উদ্দীপকের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছে। শিক্ষক ক্লাসে আসলেন, ঠিক আছে, শিক্ষক ক্লাসে এসে দুজন শিক্ষার্থীকে বলল দশমিক সংখ্যায় দুটো সংখ্যা লিখতে। আমি যদি একটু ফাইন মার্ক করি জিনিসটাকে, শিক্ষক ক্লাসে এসে ছাত্রদের দুটি সংখ্যা লিখতে বলছে, সংখ্যা লিখতে বলছে দশমিক সংখ্যায়, দশমিক সংখ্যায় দুটো সংখ্যা লিখতে বলছে। তো শিক্ষক ক্লাসে আসলেন, ছাত্রদেরকে বলল যে তোমরা দশমিক সংখ্যায় দুটো সংখ্যা লিখো। একজন ছাত্র লিখলো একটা সংখ্যা 63, আরেকজন ছাত্র সে একটা সংখ্যা লিখলো 70। এই যে দুটো সংখ্যা লিখলো, এই দুটো সংখ্যা তারা লিখেছে দশমিক সংখ্যায়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আচ্ছা আমাদের একটু কানেকশনটা একটু ডিসকানেক্টেড হয়েছে। ওকে, সো আমরা চলে আসলাম, আমাদের কানেকশনটা একটু ডিসকানেক্টেড হয়েছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে, শিক্ষক আমাদেরকে ক্লাসে আসার পরে একজন স্টুডেন্টকে বলছে যে একটা দশমিক সংখ্যা লিখতে, আরেকজন খেলে বলছে আরেকটা সংখ্যা লিখতে। এখন দুইজন শিক্ষার্থী দুইটা সংখ্যা লিখছে। এই যে দুটো সংখ্যা লিখছে 63 এবং হচ্ছে 70, এই দুটো হচ্ছে দশমিক সংখ্যায় লিখেছে। এখন তোমাদের যেখানে বলেছিলাম সেটা হচ্ছে, প্রশ্নটা ছিল তোমাদের কাছে স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন বলেছে সে এত লিখেছে, আরেকজন লিখেছে এত। এখন এই যে 70 এবং হচ্ছে 63 যে দুটো সংখ্যা লিখছে, এই দুটো সংখ্যা লিখেছে দশমিক সংখ্যায়। এখন তোমাদের কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে দশমিক সংখ্যার বেস বা ভিত্তি কত, দশমিক সংখ্যার বেস বা ভিত্তি কত, ঠিক আছে? দশমিক সংখ্যার বেস বা ভিত্তি কত? তোমাদের কাছে এটা প্রশ্ন থাকলো, তোমরা দেখি কারা কারা বলতে পারো। আমাদের এখানে শিক্ষার্থীরা হচ্ছে যে দুটো সংখ্যা লিখেছে সেই দুটো সংখ্যা দশমিকে লিখেছে। এখন দশমিক জিনিসটা আগে বুঝতে হবে। বাহ, দেখতে পাচ্ছি আমাদের মাইমুনা সিদ্দিকা বলেছে 10, কাইসার হামিদ বলেছে 10, এলিজা শেখ বলেছে 10, সুপার সুপার। তারপর আমাদের আদিত্য দে, তামান্না, তমা বলেছে, সবাই বলেছে 10, গুড। আমি এখন একটু তোমাদেরকে বলি, দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আসলে যেই সংখ্যা পদ্ধতির বেস 10 সেটাকেই আমরা বুঝি। এখন আসলে বেস কেন 10 হবে? কারণ আমরা জানি যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা লেখার জন্য যেই মৌলিক চিহ্নগুলো ব্যবহার করে তার মোট সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যাই লিখি, দশমিক সংখ্যা পদ্ধতি মিনস ছোটবেলা থেকে আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করে আসছি সেই সংখ্যাগুলো লেখার জন্য আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টা চিহ্ন, এই 10টা চিহ্ন ব্যবহার করেই আমরা যে কোনো সংখ্যা লিখতাম, ঠিক আছে? এই যে 10টা চিহ্ন ব্যবহার করে কোনো একটা সংখ্যা আমরা যে লিখছি, এই যে 10টা চিহ্ন 0 থেকে 9 পর্যন্ত, এর বাইরে আর কোনো কিছু লাগে না। 50 লিখো, 100 লিখো, 5000 লিখো, 50,000 লিখো, যতই লিখো না কেন ওই সংখ্যাটা লেখার জন্য 0 থেকে 9 পর্যন্ত এই 10টা চিহ্নের বাইরে অন্য কোনো চিহ্ন প্রয়োজন হয় না। যেহেতু এই 10টা চিহ্ন দিয়েই আমরা কোনো সংখ্যা লিখতে পারি,
এই জন্য আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। কারণ কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা লেখার জন্য যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তার সংখ্যাটাকে বলা হয় বেস বা ভিত্তি। সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে দশমিক সংখ্যা বলেছে, টিচার ক্লাসে আসার পরে স্টুডেন্টদের বলেছে দশমিক সংখ্যায় দুটি সংখ্যা লিখো। দশমিক সংখ্যায় সংখ্যা লেখা মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা চিহ্ন রয়েছে এই 10টা চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লেখা, এবং 10টা চিহ্ন ব্যবহার করে 10 বেসের যেই সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা ইংলিশে বলি ডেসিমাল নাম্বার সিস্টেম। কি বলি? ডেসিমাল নাম্বার সিস্টেম। এখন ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, যেখানে কোনো সংখ্যা লিখতে গেলে 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলো দিয়ে লিখতে হয়। এই কারণে শিক্ষার্থীরা দেখো 63 এবং হচ্ছে 70, এই যে দুইটা সংখ্যা লিখলো, এই দুইটা সংখ্যার যে চিহ্নগুলো রয়েছে 6 এবং 3, এখানে হচ্ছে 7 এবং 0, যেগুলো 0 থেকে 9 পর্যন্ত রয়েছে। সো আমরা এখানে বলতে পারি শিক্ষক ক্লাসে আসার পরে দশমিক সংখ্যা লিখতে বলায় দুইজন শিক্ষার্থী দুইটা দশমিক সংখ্যা লিখলো, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। একটা হচ্ছে 63 বা 63, আর একটা হচ্ছে 70, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে 70। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এখন আমরা পরবর্তীতে অংশে যাচ্ছি। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের সংখ্যাগুলো লেখার পরে তখন স্যার বলল আমি 0 1 2 3 4 এই 4টা শূন্য সহ টোটাল 5টা, এই 5টা চিহ্ন দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। শিক্ষক তখন বলল আমি 0 1 2 3 4 এই 5টা চিহ্ন দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। এখন আমাকে বলতে হবে শিক্ষক এই যে 5টা চিহ্ন দিয়ে যে নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে ওই সংখ্যা পদ্ধতির বেস কত? ওই সংখ্যা পদ্ধতির বেস কত? ওই সংখ্যা পদ্ধতির বেস কত হবে? বলো, ওই সংখ্যা পদ্ধতির বেস কত হবে? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে শিক্ষক যে বলল 0 1 2 3 4 এই চিহ্নগুলো দিয়ে যে নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে বলেছে সেই সংখ্যা পদ্ধতির বেস কত হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা খুব চমৎকার করে তাদের আনসারগুলো জানাচ্ছে। তোমাদের সবার আনসারগুলো প্রায়ই সঠিক হয়েছে, 5 বলেছ। অ্যাকচুয়ালি মনে রাখবা ডেসিমেলের বেস 10 কেন? কারণ 0 থেকে 9 পর্যন্ত, 0 সহ টোটাল 10টা চিহ্ন, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে টোটাল 9 পর্যন্ত 10টা চিহ্ন ব্যবহার করে ওই সংখ্যা পদ্ধতি বিদায় ওটাকে 10 বেস বলতেছি। তার মানে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো চিহ্ন থাকে তার মোট সংখ্যাটাই হচ্ছে বেস। এখন শিক্ষক 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টা চিহ্ন ব্যবহার করে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে। তার মানে ওই সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা লিখতে গেলে অবশ্যই 0 থেকে 4 পর্যন্ত এই 5টা চিহ্ন দিয়ে এই সংখ্যা বানাতে হবে। যেহেতু শিক্ষকের আবিষ্কৃত যে নতুন সংখ্যা পদ্ধতি সেখানে 0 থেকে 4 পর্যন্ত মোট 5টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি শিক্ষক যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে সেই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 5। সেই সংখ্যা পদ্ধতির, ঠিক আছে, 5। ঠিক আছে, ওকে ওকে ওকে। সবাই উদ্দীপকটা বুঝতে পেরেছো কিনা বা ঘটনাটা বুঝতে পেরেছো কিনা? তোমরা আমাকে একটু ঘটনাটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। আচ্ছা, ওকে। এখন আমরা আমাদের প্রশ্নগুলোর দিকে একটু নজর দিব। তাহলে আমরা উদ্দীপক থেকে সামারাইজ করে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে দুইটা সংখ্যা পদ্ধতির কথা বলা হয়েছে। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা হচ্ছে 63 আর একটা হচ্ছে 70। আবার স্যারের যে আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দুইটা ইনফরমেশন আমরা নোট করলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমরা আমাদের প্রশ্নে যাচ্ছি। প্রথমে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, রেডিক্স পয়েন্ট। হোয়াট ইজ রেডিক্স পয়েন্ট? এই যে রেডিক্স পয়েন্ট এই জিনিসটা কি? তোমরা আমাকে একটু দেখি কার কার আইডিয়া রয়েছে একটু কমেন্ট করে জানাও তো, রেডিক্স পয়েন্ট কি জিনিস? রেডিক্স পয়েন্ট, আচ্ছা, আমি তোমাদের একটা সংখ্যা লিখি। যে সংখ্যাটা আমরা লিখবো এরকম 15.70।
15.70 দেওয়ার পর আমি এখানে ব্র্যাকেটে লিখলাম 10। 15.75 যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটার বাইরে যে নিচে ছোট করে যে 10 লিখলাম, এই 10 দ্বারা বোঝাচ্ছি এই সংখ্যা পদ্ধতি কোন পদ্ধতিতে লিখেছি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 10 বেসের সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক পদ্ধতিতে। দশমিক পদ্ধতি যেটার বেস হচ্ছে 10, এই বেসটা আমি এখানে ছোট করে দিয়েছি, ঠিক আছে। এখন তোমরা এখানে একটু খেয়াল করে থাকাবে, আমি এখানে এই যে একটা সংখ্যা লিখলাম 15, একটা সংখ্যা লিখলাম হচ্ছে 15, একটা সংখ্যা লিখলাম হচ্ছে 15, আরেকটা দশমিকের পরে দশমিক যুক্ত একটা অংশ লিখলাম যেটা হচ্ছে 0.75। এই যে দশমিকের আগের যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অংশ, যেটাকে আমরা বলি পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা 15। আর এই যে দশমিক যুক্ত অংশ যেটা রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যেই চিহ্নটা ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটাকে আমরা কি বলবো? রেডিক্স পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটাকে আলাদা করার জন্য আমরা যেই চিহ্নটা ব্যবহার করলাম, যে দশমিকটা ব্যবহার করলাম, পয়েন্টটা ব্যবহার করলাম, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক ছেলে মেয়েরাই চমৎকার করে আনসার করছে। আচ্ছা, ওকে, বাহ। আমাদের রাকিবুল ইসলাম চমৎকার করে একটা সংজ্ঞা লিখেছে, পজিশনাল সংখ্যা বলতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয়। গুড। এই যে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম, দশমিক নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, তাদের পূর্ণ সংখ্যা এবং দশমিক যুক্ত সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটাকে আলাদা করার জন্য আমরা যেই চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা আরেকটা চমৎকার সংখ্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 9 + 7 = 20। কিভাবে সম্ভব সেটা দেখাও। 9 + 7 = 20। কিভাবে সম্ভব সেটা দেখাও। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষা আসতে হর হামেশাই দেখতে পাই। নরমালি আমরা 9 এবং হচ্ছে 7 যুক্ত করলে আমরা পাই হচ্ছে 16। 9 আর 7 যুক্ত করলে আমরা পাই হচ্ছে 16। এটা হচ্ছে 16 বেস অর্থাৎ হেক্সাডেসিমাল একটা নাম্বার সিস্টেম। তোমরা যারা নতুন একদম 2025 সালের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটু বলি, আমাদের এখানে আইসিটিতে যে পজিশনাল যে নাম্বার সিস্টেমগুলো রয়েছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, 4টা টোটাল সংখ্যা পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমাদের যে প্রচলিত দশমিক যে নাম্বার সিস্টেম রয়েছে, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, সেটার মতো আরেকটা নাম্বার সিস্টেম হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের কোনো সংখ্যা লিখতে গেলে 0 থেকে 9 পর্যন্ত, 9 এর পর হচ্ছে A B C D E F, এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা, দেন A B C D E F, এখানে আসে টোটাল 6টা। তাহলে টোটাল 16টা যে চিহ্ন রয়েছে, এই 16টা চিহ্ন দিয়ে যেই সংখ্যা পদ্ধতি রয়েছে সেটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। অর্থাৎ 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা লেখা হয় সেটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলি। এখন এই যে আমাদের 9 আর 7 যোগ করলে যেটা হয় 16, এটা হচ্ছে দশমিকে, এটা হচ্ছে কিসে? দশমিকে। এখন আমাদের প্রশ্ন বলেছে 9 আর 7 যোগ করলে 16 হবে না, 20 হবে। তাহলে 20 কিভাবে সম্ভব সেটা দেখাতে হবে। তাহলে 9 আর 7 যোগ করলে আমরা 16 পাই নরমালি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতিটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নিয়ে দেখবো একবার, আরেকবার অক্টালে নিয়ে দেখবো, এভাবে করার পর আমাকে দেখতে হবে 20 কোনটাতে আসে, 20 কোনটাতে আসে। সো আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের পাশাপাশি আমাদের আরেকটা নাম্বার সিস্টেম রয়েছে যেটাকে আমরা বলি অক্টাল নাম্বার সিস্টেম।
অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে কোনো একটা সংখ্যা লিখতে গেলে আমাদের 0 থেকে 7 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 টোটাল 8টা চিহ্ন রয়েছে, ওই কারণে অক্টালের বেস হচ্ছে 8। তাহলে অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখন এই যে 9 আর 7 যোগ করলে 16 হয়, এটা হচ্ছে 10 বেসে, কিন্তু আমাদের 16 না দিয়ে দিয়েছে 20। তাহলে 20 কোথায় হয়? এখন সেটার জন্য আমাকে দেখতে হবে এটাকে রূপান্তর করে দেখতে হবে। 16টাকে আমরা হচ্ছে অক্টালে নিয়ে যাই। অক্টালে নিয়ে গেলে আমি অক্টালের বেস 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এখন এই জায়গায় একটু খেয়াল করি, আমি যদি এটাকে 8 দ্বারা ভাগ করি, তাহলে 16কে যখন 8 দ্বারা ভাগ করব, 8 দুগুণে 16 হয়, 16 থেকে 16 চলে গেলে হচ্ছে ভাগশেষ 0। অর্থাৎ 16 যে সংখ্যাটা রয়েছে সেটাকে অক্টালে নেওয়ার জন্য আমরা অক্টালের বেস 8 দ্বারা ভাগ করব। 8 দুগুণে 16 হয়, 16 থেকে 16 গেলে 0। ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 0। ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 0। এই ভাগফলটা যখন 0 হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আবার ভাগ দিতে থাকব। এখন 8 দিয়ে আবার 2কে ভাগ দিব, 8 দিয়ে তো 2কে ভাগ যায় না, তাই আমরা 0 বার দিলাম। 8 এর 0 0, 2 থেকে 0 গেলে হয় 2। ভাগফল আমরা পাচ্ছি 0, ভাগশেষ পাচ্ছি আমরা হচ্ছে 2। এখন এই যে ভাগশেষগুলো রেকর্ড করলাম সেগুলো যদি আমরা নিচ থেকে লিখে ফেলি, তখন আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ 9 আর 7 যোগ করলে হয় 16, এটা দশমিকে। এখন এই দশমিকটাকে যখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব, তখন আমরা আনসার পাচ্ছি 20। কত? 20 অক্টালে। তার মানে 9 আর 7 যোগ করলে 20 সম্ভব। কিভাবে সম্ভব? যদি সেটাকে অক্টালে রূপান্তর করা হয়। কিসে রূপান্তর করা হয়? অক্টালে রূপান্তর করা হয়। এখন 10 বেসের কোনো সংখ্যাকে অক্টালে নেওয়ার জন্য 10 বেসের সেই সংখ্যাটাকে অক্টালের বেস 8 দ্বারা ভাগ করতে হয়। তো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা যদি ভাগ করি, একটা ভাগফল পাই আর একটা ভাগশেষ পাই। এখন 16কে আমরা অক্টালে নেওয়ার জন্য অক্টালের বেস 8 দ্বারা ভাগ করেছি, 8 দুগুণে 16, ভাগফলটা এখানে লিখলাম, হাইফেন দিয়ে ভাগশেষটা এই পাশে লিখলাম। এই প্রক্রিয়াটা ঠিক ততক্ষণ চলমান থাকবে যতক্ষণ আমাদের ভাগফলটা 0 না হয়। সো আমার ভাগফল যেহেতু 0 হয় না, সেই 2টাকে আবার ভাগ দিলাম অক্টালের বেস 8 দিয়ে। একবারও যাচ্ছে না ভাই, 0 বাদ দিলাম, 8 এর 0 0, 2 থেকে 0 গেলে হচ্ছে ভাগশেষ 2 হয়। তার মানে ভাগশেষ আমরা এখানে 2 পাইলাম আর ভাগফল হচ্ছে 0 পাইলাম। যে মাত্র আমরা ভাগফল 0 পেয়ে যাব তখন আর ভাগ চালাবো না। যে ভাগশেষগুলো আমরা রেকর্ড করেছি সেই ভাগশেষগুলো আমরা নিচ থেকে উপরে লিখে দিলে আমাদের যে ডেসিমেল নাম্বার ছিল 16, সেটার অক্টাল মান পেয়ে যাব 20। তার মানে আমাদের মনে রাখতে হবে 9 + 7 = 20 সম্ভব, সেটা অক্টাল পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। নিম্নে দেওয়া হলো। এভাবে বলে তোমাকে এই অঙ্কটা একটু দেখাতে হবে। তাহলে মনে রাখতে হবে 9 আর 7 যোগ করলে হয় 16। 16 এটা ডেসিমেল হয়, কিন্তু আমাদের 16 বলা নাই, বলছে 20। তাহলে 20 হওয়ার জন্য 9 আর 7 যেটা 16 সেটাকে অক্টালে রূপান্তর করলেই আমরা 20 পাবো। ঠিক আছে? তার মানে ডেসিমেল থেকে অক্টালে নিয়ে গেলে আনসারটা হয়ে গেল। তাহলে ডেসিমেল থেকে অক্টালে কিভাবে নিব? ডেসিমেলের সংখ্যাটাকে অক্টালে নেওয়ার জন্য অক্টালের বেস 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে? 8 দ্বারা ভাগ করতে হবে। তো 8 দ্বারা ভাগ করে করে আমরা সেটাকে রূপান্তর করে নিলাম। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো। ঠিক আছে? তাহলে আমরা এই যে 16 ছিল ডেসিমেলের, সেটাকে আমরা অক্টালের বেস 8 দ্বারা ভাগ করে করে নিয়ে যাচ্ছি। যারা বুঝো নাই তাদের জন্য একটু পাশে আবার দেখাচ্ছি। 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 16 থেকে 16 গেলে ভাগশেষ 0, ভাগফল 2, ভাগশেষ 0। এই যে ভাগফলটা এখানে লিখলাম, ভাগশেষটা এখানে লিখলাম। এই ভাগফল যতক্ষণ 0 হবে না ততক্ষণ ভাগ দিব, আবার ভাগ দিব। এই যে 2কে আমরা যখন 8 দিয়ে ভাগ দিব, একবারও যায় না, তখন 0 বাদ দিব। 8 এর 0 0, 2 থেকে 0 গেলে 2। এই যে ভাগফল 0, ভাগশেষ 2, ভাগফল 0, ভাগশেষ 2। নিচ থেকে উপরে লিখে দিতে হবে, এই ভাগশেষগুলোই হচ্ছে আমার আনসার। তাহলে নিচ থেকে লিখলে 20 পাই। অর্থাৎ 16 যেটা ডেসিমেলে ছিল সেটাকে অক্টালে নিলে 20 হয়। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিখবো এটাই। ঠিক আছে? হ্যাঁ, অক্টালে 9 থাকার কথা না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের 9, এটা তো ডেসিমেলে। 9 আর 7 যুক্ত করলে তো 16 হয়। এটা কোন বেসে হয়? এটা 10 বেসে হয়, দশমিকে। হ্যাঁ এটা তো ঠিকই আছে, কিন্তু আমাকে বলেছে 9 আর 7 মিলে 20 হতে হবে। তাহলে 9 আর 7 মিলে 20 কখন হয়? যখন সেটাকে অক্টালে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে?
তারপর আমাদের এমডি রাহাত বলেছে স্যার পেড বেসের রেকর্ড ক্লাসগুলো করা যাচ্ছে না, একটু তাড়াতাড়ি সমাধান দিতে পারলে উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, তোমরা অফিসের সাথে একটু যোগাযোগ করবা তোমাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো নিয়ে, ঠিক আছে? আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা সবাই এটা ক্লিয়ার কিনা একটু বলো। তাহলে 9 আর 7 যোগ করলে 9 আর 7 যোগ করলে 9 প্লাস 7 9 প্লাস 7 যুক্ত করলে 20 সম্ভব অক্টালে কনভার্ট করলে। তাহলে ডেসিমেল থেকে কিভাবে আমাদের অক্টাল থেকে ডেসিমেল থেকে অক্টালে গেলে 20 সম্ভব। তাহলে ডেসিমেল থেকে অক্টালে কিভাবে নিবা? অক্টালের বেস 8 দিয়ে ভাগ করে করে 8 দিয়ে ভাগ করে করে। ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো। দেন আমাদের নেক্সট কোয়েশ্চনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের আজকের ক্লাসের মূল প্রশ্ন আমরা এখন চলে যাচ্ছি, আজকের ক্লাসের মূল প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু বলবা, সবাই একটু এতটুকু ক্লিয়ার কিনা একটু বলবা। ওকে, এখন আমাদের মূল সমস্যা, আজকের ক্লাসের মূল পড়াই হচ্ছে এখন আলোচনা করতে যাচ্ছি। এই প্রশ্নটাই হচ্ছে আজকের ক্লাসের মূল প্রশ্ন, ঠিক আছে? এখন আমরা একটু দেখতে পাচ্ছি 2FC 16 2FC, এখানে 16 রয়েছে, অর্থাৎ 2FC একটা সংখ্যা, যেই সংখ্যাটা আমাদের রয়েছে 16 বেসে 16 বেসে। এখন এই সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে আমাদের 2FC যেই সংখ্যাটা রয়েছে 16 বেসে, সেটাকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। স্যারের নতুন সংখ্যা পদ্ধতি বলতে কোনটা? স্যার 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টা চিহ্ন দিয়ে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে। আমরা যেটাকে বলতেছি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কারণ ওই সংখ্যা পদ্ধতিতে 5টা চিহ্ন রয়েছে বিদায় সেটা হচ্ছে 5টা চিহ্নযুক্ত নাম্বার সিস্টেম বা 5 ভিত্তিক নাম্বার সিস্টেম বা 5 ভিত্তিক নাম্বার সিস্টেম স্যারের আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি। এখন যে 2FC যে সংখ্যাটা রয়েছে হেক্সাডেসিমেলের, এই সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে, তার মানে 5 ভিত্তিকে রূপান্তর করতে বলছে। কোন ভিত্তিকে? 5 ভিত্তিকে। আচ্ছা, এমডি মবিনুল ইসলাম স্যার 25-এর অফলাইন কোনো বেচ আছে? না, অফলাইন কোনো বেচ আপাতত নাই। প্রশ্নটা বুঝছো কিনা বলো, আমি আনসার একটু পরে যাব কারণ অঙ্কটা অনেক লম্বা, অনেক বেশি লেন্দি হবে তোমাদের জন্য। সো আমি আগে প্রশ্ন বুঝিয়ে তারপর ওদিকে যাব। আগে প্রশ্ন বুঝছো কিনা একটু আমাকে বলো, ঠিক আছে? 2FC এটা হচ্ছে হেক্সাডেসিমেল একটা নাম্বার, এটাকে আমাদের স্যারের যে আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবো আগে। আমি প্রশ্ন যদি বুঝে ফেলো তারপর আমি পরবর্তীতে এটা সলিউশনে যাব, ঠিক আছে? 2FC, এটার জন্য আমি একটু হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। ওকে, এখন আসো, তাহলে আমাদের যে 2FC যে সংখ্যাটা ছিল সেই 2FC হেক্সাডেসিমেলে ছিল, সেটাকে আমরা স্যারের আবিষ্কৃত নতুন যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই জায়গায় আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? এখন আবার বলি, 2FC হচ্ছে একটা নাম্বার, একটা সংখ্যা যেটা হেক্সাডেসিমেলে রয়েছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। এটাকে স্যারের আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি, স্যার একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে যেখানে চিহ্ন ছিল 0 1 2 3 4, এই 5টা চিহ্ন। 5টা চিহ্ন দিয়ে যে সংখ্যা পদ্ধতি সেটাকে আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলবো। 16টা চিহ্ন দিয়ে যে সংখ্যা পদ্ধতি সেটাকে আমরা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলবো। কোন একটা সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা লেখার জন্য যতগুলো চিহ্ন থাকবে সেটাকে তথ্যভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে? এখন এই জায়গায় একটু ভালো করে খেয়াল করো, হেক্সাডেসিমেলে কোন একটা সংখ্যা দেওয়া থাকলে সেটাকে যদি ডেসিমেল ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নিতে বলে, ডেসিমেল ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নিতে বলে, এটাকে আমরা ডিরেক্টলি নিব না। প্রথমত আমরা হচ্ছে হেক্সাডেসিমেল সেই সংখ্যা বা অন্য কোনো সংখ্যা পদ্ধতি যদি দেয় সেটাকে আমরা প্রথমে 10 বেসে রূপান্তর করব। তাহলে 16 বেস থেকে আমরা প্রথমত 16 বেসের যে সংখ্যা সেটাকে 10 বেসে রূপান্তর করব।
পরবর্তী সেই 10 বেস থেকে আমরা সেটাকে 5 ভিত্তিক বা স্যারের আবিষ্কৃত সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। এখন একটু খেয়াল করো, এখন আমাদের এই যে 16 বেসের যে সংখ্যা 2FC, এটাকে স্যারের আবিষ্কৃত 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নেওয়ার জন্য ডিরেক্টলি নিতে পারবো না, বিধায় আগে 10 ভিত্তিকে নিয়ে আসবো বা দশমিকে নিয়ে আসবো। সো আমাদের এখানে দুইটা প্রক্রিয়ায় এই 2FC থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। একটা হচ্ছে 16 বেস থেকে 10 বেসে আসার নিয়মগুলো শিখতে হবে, দেন আবার 10 বেস থেকে 5 ভিত্তিকে নেওয়ার নিয়ম শিখতে হবে। তাহলে এই জায়গায় আমরা একটু সুন্দর করে যাচ্ছি। প্রথম অংশ হচ্ছে 16 বেস থেকে 10 বেসে নিয়ে যাব। 16 বেস থেকে 10 বেস বা অন্য যে কোনো পদ্ধতি থেকে 16 বেস হতে পারে, অক্টাল হতে পারে, 8 বেস হতে পারে, 2 বেস হতে পারে, যে কোনো বেস থেকে যদি কোন একটা সংখ্যাকে 10 বেসে আসতে বলে তখন আমাদের সেটাকে কিভাবে রূপান্তর করতে হয় সেটার জন্য আমাদের বেশ কিছু নিয়ম মনে রাখতে হয়। প্রথমত হচ্ছে এই যে 2FC যে সংখ্যাটা রয়েছে 2FC, ওই সংখ্যার ডিজিটগুলো আমরা লিখলাম। লিখার পর প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা ওটাকে যেই বেস থেকে নিয়ে যাব, 16 বেস থেকে হলে আমরা 16 গুণ করব, 8 বেস থেকে হলে 8 গুণ করব, যত বেস থেকে নিয়ে যাব সেই বেসটা আমরা গুণ করব। গুণ করার পর আমরা সবগুলো ডিজিটকে যোগ করে দিব। সবগুলো ডিজিটকে কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমরা কি বলেছি, এই জায়গায় 16 বেস হোক, 8 বেস হোক বা 2 বেস হোক, যে কোনো বেস থেকে কোন একটা অঙ্ককে যদি আমরা 10 বেসে রূপান্তর করতে যাই তখন আমাদের সেই ডিজিটগুলোর সাথে ওই সংখ্যা পদ্ধতির বেসটা গুণ করতে হয়। 2FC এদের সাথে আমরা 16 করে গুণ করলাম প্রত্যেকের সাথে, দেন যোগ করে দিলাম। এখন পরবর্তীতে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আমরা বেসগুলোর উপর পাওয়ার বসাবো। 0 1 2 3 4 5 6 7 এভাবে করে আসতে থাকবে। এই কাজটুকু করার পর আমাদের এই জিনিসগুলো যদি একটু যোগ করে ক্যালকুলেশন করে ফেলি আমাদের 16 বেসের কাঙ্ক্ষিত দশমিক মান পেয়ে যাব। এখন একটু খেয়াল করো, 16 এর উপর স্কয়ার থাকলে 16 দুইবার গুণ। 16 কতবার গুণ? দুইবার গুণ। এখন 16 যদি আমরা দুইবার গুণ করি অর্থাৎ 16 গুণন 16, তাহলে 16 গুণন 16 আমরা পাচ্ছি হচ্ছে 256 প্লাস। এখন এখানে যে এ বি সি ডি হেক্সাডেসিমালের মৌলিক চিহ্ন 0 থেকে 9 পর্যন্ত প্লাস এ বি সি ডি ই এফ, টোটাল মৌলিক চিহ্ন 16টা, যার কারণে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, এরপর এ বি সি ডি ই এফ এখানে আছে 6টা, টোটাল 16টা মৌলিক চিহ্ন রয়েছে হেক্সাডেসিমালে, যার কারণে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখন এই এর ইকুইভ্যালেন্ট দশমিক মান হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। সো আমাদের এখানে প্লাস দেওয়ার পর আমরা এখানে পাচ্ছি এফ, এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাব, এফ এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল মান হচ্ছে 15, এফ মানে হচ্ছে 15 ইনটু 16 এর উপর পাওয়ার 1 হলে 16 একে 16 প্লাস সি, সি এর ইকুইভ্যালেন্ট দশমিক মান হচ্ছে 12, তাহলে এখানে 12 লিখলাম ইনটু, আর 16 এর উপর পাওয়ার 0, কোন সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান হয়ে যায় 1। আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, যেটা আমরা ক্লাস 9 10 এর সূচক লগারিদম অধ্যায়ে দেখেছি। a টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, অর্থাৎ কোন চলকের উপর পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1, অর্থাৎ 16 এর উপর পাওয়ার 0 মানে তার মান 1 হয়ে যাবে। এখন আমরা এগুলো একটু যোগ করে ফেলি। আমরা যদি একটু যোগ করে ফেলি তাহলে আমরা কি রকম পাচ্ছি, 256 গুণন হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 512। এরপর আমরা পাচ্ছি 15 আর 16 গুণ করলে, 15 আর 16 গুণ করলে হয় 240, তারপর 12 আর 1 গুণ করলে হয় 12। তাহলে আমরা পাচ্ছি এখানে টোটাল 512 প্লাস 240, 512 240 আর হচ্ছে 12, টোটাল পাচ্ছি 764। অর্থাৎ আমরা এখানে একটা অংশ পাইলাম, সেটা হচ্ছে যেটাকে আমরা 2FC বলছি হেক্সাডেসিমেলে, সেটাকে আমরা আমাদের প্রচলিত যে নাম্বার সিস্টেম আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাটা ব্যবহার করি অর্থাৎ যে 10 বেস রয়েছে সেই 10 বেসে কনভার্ট করে আমরা পাই 764, 764 10 বেসে। এখানে এতটুকু হচ্ছে আমাদের অর্ধেক অঙ্ক, এখন মাত্র অর্ধেক হলো, আরো অর্ধেক বাকি রয়েছে। তোমরা আমাকে এই অংশটা বুঝতে পেরেছো কিনা বলো? প্রশ্নে শুধু এতটুকু আসতে পারে, 764 এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? অঙ্কটা কিন্তু এখনো ফিল আপ হয় নাই, অর্ধেক করেছি এখনো।
শুধুমাত্র এতটুকু পরীক্ষায় আসতে পারে। 16 বেস থেকে হোক, 8 বেস থেকে হোক, 2 বেস থেকে হোক, অন্য যে কোনো বেস থেকে যদি দশমিকে আসতে বলে, মানে 10 বেসে আসতে বলে, ঠিক আমরা এই প্রক্রিয়ায় আমরা আনসার করব। সো আমরা যেহেতু এটা 16 বেস থেকে যাচ্ছি, ডেসিমেলে 16 বেস থেকে যাচ্ছি, তাই প্রত্যেকটা ডিজিটের সাথে 2fc 16 গুণ করেছি। এটা যদি আমাদের অক্টাল থেকে বলতো তবে কিন্তু আমরা অক্টালের বেস 8 গুণ করতাম। যদি আমাদেরকে বলা হতো 5 বেস থেকে নিয়ে আসো, তখন আমরা সেটার সাথে 5 গুণ করতাম। যদি আমাদেরকে বলতো 7 ভিত্তিক নাম্বার সিস্টেম থেকে 10 বেসে আসতে হবে, তার মানে ওই 7 ভিত্তিক নাম্বার সিস্টেমের যে ডিজিটগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকের সাথে আমরা 7 গুণ করব। যোগ করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 0 1 2 3 পাওয়ার বসিয়ে যোগ বিয়োগ ক্যালকুলেশন করে দিলেই আমাদের কিন্তু এই মানটা পেয়ে যাচ্ছে দশমিকের। অর্থাৎ যেটাকে আমরা 2fc বলতেছি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বা 16 বেসে, সেটাকে আমাদের প্রচলিত নাম্বার সিস্টেম বা 10 বেসে বা দশমিকে হচ্ছে 764। 700 কত? 64। এতটুকু ক্লিয়ার কিনা বলো? 764 এতটুকু ক্লিয়ার কিনা? 764 এতটুকু ক্লিয়ার কিনা? আমাকে সবাই একটু বলে এতটুকু ক্লিয়ার কিনা? 764 এতটুকু ক্লিয়ার কিনা? সবাই এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলবা। 764 অর্ধেক এই অংশটা বুঝতে পেরেছো কিনা একটু বলবা। আচ্ছা, এখন পরবর্তীতে আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই 2fc-টাকে 10 বেসে নিতে বলে নাই, আমাকে বলেছে শিক্ষকের আবিষ্কৃত যে সংখ্যা পদ্ধতি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সেখানে নিতে বলছে। এখন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যদি নিতে যাই, সরাসরি নিতে পারবো না বিদায় আমরা আগে কোথায় আসলাম? ডেসিমেল আসলাম। এখন আমাদের ডেসিমেলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি। এখন সেই মানটাকে আমরা আবার 5 ভিত্তিকে রূপান্তর করব। ঠিক আছে, তার মানে এটাকে 5 ভিত্তিকে রূপান্তর করা মানে আসলে 2fc কে রূপান্তর করা, কারণ এটা তো আসছে কোথা থেকে? 2fc থেকে। সো সরাসরি করা যায় না বিদায় আমাদের এই প্রসেসটা ফলো করতে আমাদেরকে হয়েছে। ঠিক আছে, সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের 764-কে 5 ভিত্তিকে রূপান্তর কিভাবে করব সেই জায়গায় 5 ভিত্তিকে রূপান্তর করব। এখন 764 রয়েছে, এটা 10 বেস, সেটাকে স্যারের দেখানো আবিষ্কৃত পদ্ধতি যেটাকে আমরা বলতেছি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেখানে আমরা এখন নিয়ে যাব। এখন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে নিয়ে যাব মনে রাখবা তোমরা। এখন আমাদের দ্বিতীয় অংশ, এই যে 10 বেসের যে সংখ্যাটা রয়েছে, 10 বেসের যে কোনো সংখ্যাকে অন্য যে কোনো বেস, সেটা 5 ভিত্তিক হতে পারে, 2 ভিত্তিক হতে পারে, 8 ভিত্তিক হতে পারে, 16 ভিত্তিক হতে পারে, 9 ভিত্তিক হতে পারে, 7 ভিত্তিক হতে পারে, যে কোনো বেসে যদি নিতে বলে মনে রাখতে হবে 10 বেস থেকে অন্য যে কোনো বেসে যদি নিতে বলে, এই 10 বেসের সেই সংখ্যাটাকে যেই বেসে নিতে বলবে সেই বেস দ্বারা আমরা হচ্ছে ভাগ করব। সেই বেস দ্বারা কি করব? ভাগ করব। 10 বেস থেকে 5 বেসে নিতে বললে 5 দ্বারা ভাগ করব। 10 বেস থেকে 2 বেসে নিতে বললে 2 দ্বারা ভাগ করব। 10 বেস থেকে 8 বেসে নিতে বললে 8 দ্বারা ভাগ করব। বুঝতে পেরেছো? এখন তাহলে এই জায়গায় একটু খেয়াল করি, আমি এখন এই যে ডেসিমেলের এই সংখ্যাটাকে 5 ভিত্তিকে নিয়ে যাব, তাই 5 দ্বারা ভাগ করব। তো ভাগ করার জন্য আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 764 সেটাকে আমরা যখন 5 দিয়ে ভাগ করব, আচ্ছা 764-কে আমরা যখন 5 দিয়ে ভাগ করব, ডিরেক্টলি যদি আমি দিই তাহলে 152 বার যায়। 100 কতবার যায়? 52 বার যায়। 152 বার গেলে হয় 760। তাহলে 64 থেকে 60 চলে এলে ভাগশেষ হচ্ছে 4, ভাগফল হচ্ছে 152। এই যে ভাগফলগুলো আমরা এই পাশে বসাবো, হাইপেন দিয়ে দিয়ে ভাগশেষগুলো আমরা আরেক পাশে বসাবো, ভাগশেষগুলো আমরা আরেক পাশে বসাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগফলটা শূন্য হবে না, যতক্ষণ আমাদের ভাগফলটা শূন্য হবে না, ততক্ষণ আমাদের ভাগ প্রক্রিয়া চালাতে হবে। এখন 152-কে আমি আবার হচ্ছে কি করব? ভাগ করব, আবার ভাগ করব 5 দিয়ে। তাহলে 152-কে আমি যখন 5 দিয়ে ভাগ করি তখন এটা যাবে হচ্ছে 30 বার, 3 5 15, হ্যাঁ, তাহলে 150 হবে। 152-কে আমি যদি আবার 5 দিয়ে ভাগ করি 30 বার যাবে, 3 5 15, 150। আর হচ্ছে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। ঠিক আছে,
তাহলে আমরা এখানে এটাকে যখন 5 দিয়ে ভাগ করব তাহলে 30 বাদ যাবে, 5 30 হচ্ছে 150, 52 রয়েছে আর ভাগশেষ হচ্ছে 2, ভাগফল হচ্ছে 30, ভাগশেষ হচ্ছে 2। এখনো ভাগফল শূন্য হয় নাই, আমাকে আবার ভাগ দিতে হবে। এখন 5 30 কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, 5 6 30, 6 বার যাবে, আমি একটু ভেঙে দেখাচ্ছি, 5 6 30, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 30 থেকে 30 গেলে 0, তার মানে ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 0, ভাগশেষ কত 0। তাহলে এখনো ভাগফল আমাদের শূন্য হয় নাই, আবার ভাগ দিতে হবে। এখন এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় যখন তোমরা 6 কে যখন 5 দিয়ে ভাগ করবা, তোমাদের বোঝার স্বার্থে আমি একটু ভেঙেই লিখছি, এখানে মুখে করতে পারতাম, একবার যাবে, 5 একে 5, 6 থেকে 5 গেলে হয় 1, ভাগফল 1, ভাগশেষ 1, ভাগফল 1, ভাগশেষ 1। এখন আমাদের ভাগফল শূন্য হয় নাই, আবার দিতে হবে। যতক্ষণ ভাগফল শূন্য হয় নাই ততক্ষণ ভাগ চালাবো। এখন 1 কে তো আর 5 দিয়ে ভাগ যায় না, যদি না যায় তখন আমরা শূন্য বাদ দিব, 5 এর 0 0, 1 থেকে 0 গেলে হয় 1। এই যে ভাগফল শূন্য, ভাগশেষ 1, ভাগফল শূন্য, ভাগশেষ 1। যেই মাত্র আমরা এখানে পাচ্ছি হচ্ছে ভাগফল শূন্য আর ভাগশেষ হচ্ছে কত 1। যে মাত্র ভাগফল শূন্য পেয়ে যাব সে মাত্র আমরা ভাগ প্রক্রিয়াটা শেষ করে দিব। দেন যে ভাগশেষগুলো আমরা রেকর্ড করেছি, এদিকে যে ভাগশেষগুলো আমরা রেকর্ড করেছি সেগুলো আমরা নিচ থেকে উপরে লিখে দিব। তাহলে নিচ থেকে যদি উপরে লিখে দিই, যেটাকে আমরা 764 বলতেছি দশমিকে, সেটাকে আমরা 5 ভিত্তিকে রূপান্তর করলে আমরা পাচ্ছি 11024, 11024, যেটার বেস হচ্ছে 5, যেটার বেস হচ্ছে কত 5, যেটার বেস হচ্ছে 5, 11024, যেটার বেস হচ্ছে কত। আচ্ছা, সঞ্জিদা হক বলেছে ভাই আমি সবার আগে নির্ভুল উত্তর দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা হক, চমৎকার করে বলেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এখন যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের তাহলে মূল এখানে কনভার্ট হয়েছে দুইবার। একটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন ছিল 2fcটাকে 5 ভিত্তিকে রূপান্তর, সেটা করতে গিয়ে আমরা সরাসরি করতে পারবো না বিদায়, আমাদের প্রথমত 2fc এই হেক্সাডেসিমাল থেকে 10 বেসে কনভার্ট করছি, 764 হয়েছে। পরবর্তীতে সেই 764কে আমরা 5 ভিত্তিকে নিয়ে দেখতে পাচ্ছি, আমাদের রেজাল্ট আসছে 11024, অর্থাৎ হচ্ছে 5 বেস। অর্থাৎ এই 2fc যেটা রয়েছে সেই 2fcটাকে শিক্ষকের আবিষ্কৃত সংখ্যা পদ্ধতিতে দেখালে আমাদের রেজাল্ট হয় 11024। অর্থাৎ আমাদের সলিউশনটা হচ্ছে, আমাদের আনসারটা হচ্ছে 2fc হেক্সাডেসিমাল থেকে 11025 5 ভিত্তিক, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বলো বুঝতে পেরেছি কিনা। ফারজানা ফারিয়া নিশাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো রয়েছো। ক্লিয়ার কিনা একটু বলো সবাই, ক্লিয়ার কিনা। এটা কথা ছিল, হ্যাঁ 4, 11024, হ্যাঁ 11024। সবাই একটু বলো বুঝতে পেরেছো কিনা। তার মানে আমরা এখানে দুইটা প্রসিডিউর শিখলাম। অন্য যে কোনো পদ্ধতি থেকে 16 ভিত্তিক হোক, 5 ভিত্তিক হোক, 8 ভিত্তিক হোক, ওটাকে কিভাবে 10 বেসে আনবো ওটা একটা নিয়ম শিখলাম। আবার 10 বেস থেকে কিভাবে অন্য যে কোনো পদ্ধতিতে নিয়ে যাব, অর্থাৎ 10 বেস থেকে 5 ভিত্তিক হোক, 6 ভিত্তিক হোক, 2 ভিত্তিক হোক, কিভাবে নিয়ে যাব, দুইটা সিস্টেম আমরা এখানে দেখলাম আজকে। এই দুইটা সিস্টেম সহ এই যে ম্যাথটা যে করালাম, 2fcটাকে যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এটা ক্লিয়ার কিনা একটু সবাই আমাকে জানাবে, ক্লিয়ার কিনা। সবাই একটু ক্লিয়ার কিনা, কারো অসুবিধা হয়েছে কিনা বুঝতে। সবাই বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছ। আচ্ছা, 10 বেসেরটা, আচ্ছা 10 বেস থেকে আমরা কিভাবে নিয়েছি, তাহলে 10 বেস থেকে আমরা এই যে 5 ভিত্তিকে নিয়েছি কিভাবে ভাগ করে, 10 বেসের সংখ্যাটাকে 5 ভিত্তিকে নেওয়ার জন্য 5 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে একটা ভাগফল পাই আর একটা ভাগশেষ পাই। ভাগফলগুলো এই পাশে লিখবো, ভাগশেষগুলো এই পাশে লিখবো। প্রত্যেকবার ভাগফলটাকে ভাগ করেছি যতক্ষণ ভাগফল শূন্য হয় নাই।
ভাগফল শূন্য হয়ে গেলে যে ভাগশেষগুলো পাইছি সেগুলো নিচ থেকে উপরে লিখে দিলেই আমাদের আনসারটা চলে আসছে। ঠিক আছে, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, সো সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আজকে এতটুকু পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ তোমাদের সাথে আরও দেখা হবে, আরও অনেকগুলো ফ্রি ক্লাস নিব। আগামী ক্লাসগুলোতে একদম একদম ধরে ধরে নিয়মগুলো দেখাবো। আজকে তো প্রশ্নের আঙ্গিকে দেখালাম, আজকে প্রশ্নের মতো করে দেখিয়েছি, আগামী ক্লাসে একদম বেসিক থেকে ধরে ধরে অঙ্ক করাবো। আজকে সিকিউর মতো করে দেখালাম, আগামী ক্লাসে সিকিউর মতো না দেখিয়ে তোমাদের এই নিয়মগুলো ছোট ছোট কিভাবে নিয়মগুলো কনভার্ট করতে হয় সেগুলো দেখাবো। কারণ ছোট ছোট কনভার্টগুলো দেখানোর ফলে, এগুলো জানার ফলে তুমি সিকিউর প্রশ্নগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, সো সবাই আজকের মতো ভালো থাকবে, এতটুকু পর্যন্তই থাকবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু নিয়ম নিয়ে। আনটিল দেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই আজকের ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো। যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমাদের দোয়াতে রাখবা আমাকে, তোমাদের কাছে এটাই হচ্ছে চাওয়া। তোমাদের রুটিন দেওয়া রয়েছে, রুটিন অনুসারে ক্লাস হবে। পরবর্তী ক্লাস যেদিন রয়েছে আইসিডি সেদিন একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদের কিছু ম্যাথ সলভ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। দুইয়ের পরিপূরক নিয়ে অবশ্যই বলবো ক্লাসগুলোতে, পরের ক্লাসগুলোতে, কারণ দুইয়ের পরিপূরকের যে প্রশ্নগুলো রয়েছে, ঘ নাম্বার প্রশ্নটা মূলত দুইয়ের পরিপূরকের, এগুলোর কিছু বেসিক রয়েছে, বেসিক ছাড়া ওই জায়গায় হাত দেওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে, অনেক স্টুডেন্টরা বুঝতে পারবে না। সো সময় নিয়ে তোমাদের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যে দুইয়ের পরিপূরক বলো, যে রূপান্তরগুলো রয়েছে সেগুলোর উপর ক্লাস থাকবে পরবর্তী ক্লাসগুলোতে। তো সবাই ভালো থাকবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা, আসসালামু আলাইকুম।